আর একটা প্রশ্ন কিন্তু চলে আসে, মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের সুপারস্টার, এত বড় তারকা বাংলাদেশ ক্রিকেট এর আগে হয়তো পায়নি। এরপর সাকিব আল হাসান আসলেন, এরকম পরপর দুজন তারকা যখন ব্যান হন বা সাসপেন্ড হন, এরপরেও কীভাবে আমাদের দেশের ক্রিকেটার কোন সাহসে আসলে এরকম ফিক্সিং করতে যান? তাদের পেছনে আসলে কারা অদৃশ্য শক্তি হয়ে বারবার সাপোর্টটা দিচ্ছে? অদৃশ্য শক্তি হয়ে আসলে একজন মানুষকে সাপোর্ট দেওয়া যায় না, এটা একটা সিন্ডিকেটের মতো। তো মানে এটা একটা চেইন। আপনি তো এটা তিনটা লেয়ার আছে। প্রথম লেয়ার হচ্ছে একজন বুকি, যে কিনা এই মেইন মেকানিজমটা করেন বা মানে যেই প্ল্যাটফর্মটা চালান। তারপরে একজন থাকে যিনি বেসিক্যালি নেগোশিয়েটর, তার মাধ্যমে সেটা হচ্ছে পার্টিকুলার ক্রিকেটার বা কোনো টিম বা কারো কাছে সেই প্রস্তাবটা আসে। তো এখানে তো একটা মানে লেয়ার মেনটেন করতে হয়। কোনো দরজা বাদ দিয়ে আপনি এখানে ঢুকে যাবেন সেটা হবে না, একটা গেটওয়ে লাগে এবং সেই গেটওয়েতে একজন গেটকিপার থাকেন, তার মাধ্যমে আসার পরে সেটা ঘরে ঢোকার পরে কাকে কাকে সেই ফাঁদে ফেলা যায় বা কার আসলে এই ব্যাপারে লোভ আছে বা কে লোভটা সংবরণ করতে পারবেন না, তেমন মানুষদেরকেই ধরা হয়। এবং মার্শাল তো একটা কথা বলেছেন যে দুর্বল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোতেই বেসিকলি জুয়াটা বেশি হয়। তার মানে কি প্রথম আপনি যে তিনটে ধাপের কথা বললেন, সেই প্রথম দুটো ধাপ অর্থাৎ বুকি বা এজেন্ট, এগুলো বিসিবিতে প্রাতিষ্ঠানিক একটা রূপ পেয়েছে এমন কি আমরা ধরতে পারি? প্রাতিষ্ঠানিক রূপ না পেলে একদম প্রথম বিপিএল থেকে আজকে পর্যন্ত কোন দিন মানে কোন বিপিএলটা আপনার কাছে মনে হয়েছে যে এখানে ফিক্সিং হয় নাই? খালি চোখে দেখে অনেক ম্যাচ দেখে অনেক খেলে, আইপিএলও তো হাজার হাজার ম্যাচ আমার কাছে মনে হয় যে মানে আইপিএল তো অনেক বিশাল টুর্নামেন্ট, এখানেও এই ফিক্সিংয়ের দায়ে বড় বড় দল নিষিদ্ধ হয়েছে, কথা উঠেছে, খুব বেশি বাইরে সেভাবে চাউর হয় না, কিন্তু সেটাও তো জুয়ার বড় আখড়া।